প্রাথমিক রিজার্ভেশন মামলা গতকালকে খারিজ হয়ে গেল জাস্টিস অনিরুদ্ধ রয়ের সিঙ্গেল বেঞ্চ থেকে কোর্ট নম্বর 2 হতে। প্রাথমিক এই রিজার্ভেশন মামলাটির ডায়েরি নাম্বার হলো WPA 1056 অফ 2023 অচিন্ত ধারা অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই মামলায় পিটিশনারদের পক্ষ থেকে আইনজীবীরা ছিলেন দিব্যেন্দু চ্যাটার্জি, প্রীতম মজুমদার ইটসেট্রা। বোর্ডের তরফ থেকে ছিলেন সুবীর সান্যাল, রাতুল বিশ্বাস ইটসেট্রা। এছাড়াও আরও অনেক রেসপন্ডেন্টস এখানে ছিলেন, ডিপিএসসি নদিয়ার রেসপন্ডেন্ট হিসাবে ছিল। তো এই মামলায় জাস্টিস অনিরুদ্ধ রয় তিনি কি রায় দিলেন, কেন তিনি প্রাইমারি রিজার্ভেশন মামলাটিকে বাতিল করলেন অর্থাৎ তিনি খারিজ করে দিলেন, শুনলেন না, এবং এই যে প্রাইমারি রিজার্ভেশন মামলা 16,500 রিক্রুটমেন্টকে ঘিরে 2020 সালের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি হয়েছিল সেই রিজার্ভেশন মামলাটি আলটিমেটলি কি, সেইটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও প্রাথমিকে যারা 82তে টেট পাস করেছেন বা ক্যাটাগরিতে টেট পাস করেছেন 90 পাননি, তারা কিভাবে জেনারেল ক্যাটাগরির যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিতে আসতে পারেন, তো সেইটা নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করবো এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। তো প্রথমেই আমি এই যে প্রাইমারি রিজার্ভেশন মামলা, সেই রিজার্ভেশন মামলার অর্ডার কপিতে কি লেখা রয়েছে সেইটা আপনাদের সামনে বলার চেষ্টা করছি, এবং এক্ষেত্রে রিজার্ভেশন মামলাটা কি সেটাও আমি এখানে বলে দেওয়ার চেষ্টা করব। দেখুন, প্রথমেই এটা লেখা রয়েছে, দিস ইজ এ হিয়ারিং ম্যাটার আপন এফিডেভিটস দ্য পিটিশনার্স ওয়ার দ্য অ্যাসপিরেন্টস ফর দ্য সিলেকশন প্রসেস অ্যারাইজিং আউট অফ দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যাট দ্য প্রাইমারি স্কুল ইন দ্য স্টেট। অর্থাৎ যারা এই মামলার পিটিশনার তারা 2020 যে প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছিল সেই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছিলেন। দ্য পিটিশনার্স পার্টিসিপেটেড ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2024, অর্থাৎ পিটিশনাররা টেট 2014-তে পার্টিসিপেট করেছিলেন। The grievance of the petitioners is that the aspirants who participated in the TET under the reserved category and thereby received the reservation benefits under the state policy could not have been included ultimately under the general category unreserved list. এই জায়গাটাতে কিন্তু রিজার্ভেশন মামলাটার মূল বিষয়বস্তুটা বলে দেওয়া রয়েছে। দেখুন, এখানে বলা হচ্ছে দ্য গ্রিভেন্স অফ দ্য পিটিশনার্স ইজ দ্যাট, অর্থাৎ যারা মামলা করেছেন তাদের মূল অভিযোগ হচ্ছে এটাই যে যারা টেটে পাশ করেছেন রিজার্ভড ক্যাটাগরি হিসাবে বা রিজার্ভড ক্যাটাগরির বেনিফিট নিয়ে, তাদেরকে যেন প্রাইমারিতে যখন রিক্রুটমেন্ট করানো হবে তখন যেন তাদেরকে জেনারেল ক্যাটাগরিতে না ইনক্লুড করা হয়। এইটাই হচ্ছে তাদের আলটিমেট গ্রিভেন্স বা অভিযোগ। মিস্টার দিব্যেন্দু চ্যাটার্জি, লার্নড কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য রিট পিটিশনার্স, হ্যাজ ভেরি ফোর্সফুলি সাবমিটেড দ্যাট। দিব্যেন্দু চ্যাটার্জি ছিলেন পিটিশনারদের পক্ষের আইনজীবী। তিনি যে সাবমিশনটা করেছেন সেটা হলো, দ্য মোমেন্ট দ্য রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেটস আফটার রিসিভিং দ্য বেনিফিটস অফ দ্য রিজার্ভেশন আর অ্যালাউড টু বি ইনক্লুডেড ইন দ্য জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস, the same would amount to an encroachment of the space of the unreserved candidates and would be in violation of Article 14 of the Constitution of India. এক্ষেত্রে পিটিশনারের আইনজীবী বলছেন যে মুহূর্তে একটা রিজার্ভড ক্যাটাগরি তিনি 82তে টেট পাস করবেন বা তিনি রিজার্ভড ক্যাটাগরির বেনিফিট নিয়ে টেট পাস করবেন, সে কিন্তু একবার রিজার্ভেশনের বেনিফিটটা পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে যখন রিক্রুটমেন্ট হচ্ছে প্রাইমারিতে, তখন যদি তাকে জেনারেল ক্যাটাগরিতে ইনক্লুড করে নেওয়া হয় তাহলে কি হবে, তাহলে সে জেনারেল ক্যাটাগরির যে স্পেস সেই স্পেসটাকে এনক্রোচমেন্ট করে নিচ্ছে, অর্থাৎ অধিকার করে নিচ্ছে, বলপূর্বক অধিকার করে নিচ্ছে এক্ষেত্রে বলা যেতে পারে। এবং এইটাতে কি হচ্ছে, আর্টিকেল 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের এটা ভায়োলেশন হচ্ছে জেনারেল ক্যাটাগরিদের জন্য। তার মূল দাবিটা ছিল এটাই। ইন সাপোর্ট, লার্নড কাউন্সিল ফর দ্য পিটিশনার্স হ্যাড রিলাইড আপন দ্য ফলোয়িং জাজমেন্টস অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে যারা পিটিশনার ছিলেন তারা সুপ্রিম কোর্টের কিছু কিছু জাজমেন্টকে এখানে সাইট করেছেন এই মামলার সাপোর্টের জন্য। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের 3টে জাজমেন্টকে এখানে সাইট করে দেওয়া হয়েছে। Mr. Subir Sannal, Learned Counsel appearing for respondent number 3 to 5, submits that the recruitment process was initiated on December 23, 2020. সুবীর সান্যাল স্যার তিনি রেসপন্ডেন্টদের হয়ে এখানে প্রেজেন্ট ছিলেন। তিনি যেটা বলছেন যে এই যে প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রসেস সেটা শুরু হয়েছিল ডিসেম্বর 23, 2020 সালে। দ্য প্যানেল অর মেরিট লিস্ট ওয়াজ নোটিফাইড অন February 15, 2021। এই রিক্রুটমেন্ট প্রসেসের যে প্যানেল বা মেরিট লিস্ট সেটা তৈরি হয়েছিল বা সেটা নোটিফাই করা হয়েছিল 15 ফেব্রুয়ারি 2021 সালে, which stood extinguished after 1 year, that is on February 15, 2022 as per the relevant recruitment rules 2016। অর্থাৎ এই যে প্যানেলটা সেই প্যানেলটার ভ্যালিডিটি ছিল 1 বছর এবং সেটা এক্সপায়ার হয়ে যাওয়ার কথা ছিল 15 ফেব্রুয়ারি 2022 সালে, সেটা রিক্রুটমেন্ট রুলস 2016 অনুসারে, যেটা প্রাইমারি রিক্রুটমেন্ট রুলস। The writ petition was filed on January 13, 2023
এই রিট পিটিশনটা যেটা যারা পিটিশনার তারা ফাইল করেছেন মহামান্য কলকাতা হাইকোর্টে জানুয়ারির 13 তারিখে 2023 সালে। অর্থাৎ এই যে ডেটগুলো, এই ডেটগুলোর ওপরেই কিন্তু এই মামলার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। কেন হয়ে গেছে পরবর্তীতে যখন অর্ডার কপিটা পড়বো তখন আপনারা বুঝতে পারবেন। মিস্টার সান্যাল দেন সাবমিটস, once the panel stood extinguished and expired, the right of the selected candidates for about 16,000 in numbers have already been settled and crystallized, and the same cannot be interfered with at this belated stage. এক্ষেত্রে মিস্টার সুবীর সান্যাল বলছেন যে যখন যে মুহূর্তে প্যানেলটা এক্সপায়ার হয়ে গেছে সেই মুহূর্তে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট অর্থাৎ 2020 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যে সমস্ত 16,500 প্রার্থীরা রিক্রুটমেন্ট পেয়ে গেছেন তাদের যে রাইট, সেই রাইটটা কিন্তু সেটেলড হয়ে গেছে এবং ক্রিস্টালাইজড হয়ে গেছে, অর্থাৎ তাদের রাইটটা কিন্তু এক্ষেত্রে সেটেলড হয়ে গেছে এবং সেই রাইটটাকে আর কোনোভাবে ইন্টারফেয়ার মানে হস্তক্ষেপ করা যাবে না। এই প্যানেলটাকে কোনোভাবে আর হস্তক্ষেপ করা যাবে না উইথ অ্যাট দিস বিলেটেড স্টেজ। অ্যাট দিস বিলেটেড স্টেজ মানে অর্থাৎ এখন খুবই লেট হয়ে গেছে বা খুব দেরি হয়ে গেছে এই ক্ষেত্রে। যদি কোনো প্রবলেম ছিল তাহলে যখন প্যানেলটা জীবিত ছিল, যখন প্যানেলটা এক্সপায়ার হয়নি তখন কোর্টে এসে মামলা করা উচিত ছিল। এখন প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে 1 বছর পর কিভাবে কোর্টে এসে মামলা করা যায়, এই প্রশ্নটাই কিন্তু মিস্টার সুবীর সান্যাল স্যার তুলেছেন। এবং তার পরবর্তীতে হি ফার্দার সাবমিটস দ্যাট arising out of the same recruitment process, the Honorable Supreme Court had dealt the issue in the matter of Ali Hossain Mondol and others versus West Bengal Board of Primary Education and others, reported at 2024 SSC Online, Supreme Court 1189 Civil Appeal নম্বর 1873 of 2024। অর্থাৎ এক্ষেত্রে সুবীর সান্যাল স্যার সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট তিনি কিন্তু এই মামলায় সাইট করেছেন, যে অর্ডারটা বা যে জাজমেন্টটা এই 16,500 রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করেই সুপ্রিম কোর্টে এসএলপি হয়ে গেছিল। সেখানে দ্য রিলেভেন্ট পোর্শন ফ্রম দ্য জাজমেন্ট ইন দ্য ম্যাটার অফ আলী হোসেন মন্ডল ইজ কোটেড বিলো। সেই মামলার যে গুরুত্বপূর্ণ অংশটুকু, এই অংশটুকু তিনি এখানে কোট করেছেন, যেটা প্যারাগ্রাফ মানে পয়েন্ট 29-এ যেটা বলা হয়েছে, ইন লাইট অফ দ্য অ্যাভভ ডিসকাশন দ্য ফলোয়িং কনক্লুশন আর রিচড। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি বলেছিল, the manner of shortlisting candidates for appointment as suggested by the division bench in the impugned judgment is inconsistent with the procedure laid down under Rule 8 of the Recruitment Rules 2016 and those cannot be sustained. তার পরবর্তী পয়েন্টে সুপ্রিম কোর্ট কি বলেছিল, the panel or merit list as notified on 15 February 2021 stood extinguished after expiry of 1 year, that is on February 15, 2022 as per Rule 12 of the Recruitment Rules 2016। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। এই পয়েন্টে সুপ্রিম কোর্ট বলছে যে এই যে মেরিট লিস্টটা 2020 সালের, সেটা পাবলিশড হয়েছিল 15 ফেব্রুয়ারি 2021 সালে। তারপরে 1 বছরের মধ্যে সেই প্যানেলটা এক্সপায়ার হয়ে যাওয়ার কথা। সেই 1 বছরের ডেটটা হচ্ছে 15 ফেব্রুয়ারি 2022 সাল। এটা কিন্তু রুল 12-এ লেখা রয়েছে, রিক্রুটমেন্ট রুলস 2016-তে। No extension by any competent authority was granted to the 15/2/2021 panel, and therefore no relief can be granted to candidates who approached the court in May 2022, that is long after the panel stood extinguished। অর্থাৎ প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে কোনোভাবেই এই প্যানেলটাকে আর এক্সটেনশন করানো হয়নি কোনো কম্পিটেন্ট অথরিটি দ্বারা। তার ফলে 2022 সালের ফেব্রুয়ারির পরে যারা যারা কোর্টে এসেছেন তাদেরকে আর কোনো রিলিফ দেওয়া হবে না এই প্যানেল রিলেটেড। এই কথাটা কিন্তু সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা বলেছিলেন এই 2020 মামলা রিলেটেড, এবং এই বিষয়টাই সুবীর সান্যাল স্যার তুলে ধরেছিলেন গতকালকে কোর্টে। এবং এই পয়েন্টের উপরেই কিন্তু জাস্টিস অনিরুদ্ধ রয় স্যার কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে জোর দিয়েছেন এবং তার ভিত্তিতেই তিনি কিন্তু পুরো অর্ডারটা লিখেছেন। No further appointments is permissible from the recruitment process initiated on 23/12/2020 when a fresh recruitment process has commenced। এই পয়েন্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলছে যে আর কোনোভাবেই কোনো রিক্রুটমেন্ট কিন্তু দেওয়া হবে না এই 2020 সালের প্যানেল থেকে, তার কারণ এই প্যানেলটা এক্সপায়ার হয়ে গেছে এবং নতুন করেও একটা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস কমেন্সড অর্থাৎ শুরু হয়ে গেছে, যেটা 2022 সালের রিক্রুটমেন্ট প্রসেস। অলরেডি সেটাও কিন্তু রিক্রুটমেন্ট হয়ে গেছে। Considering the ratio laid down and the observation made by the Honorable Supreme Court in the matter of Ali Hossain Mondol as quoted above, this court is of the view that there is no further scope to proceed further with this writ petition। এক্ষেত্রে জাস্টিস অনিরুদ্ধ রয় স্যার কিন্তু পুরোপুরিভাবে সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট বা অর্ডারটার উপরেই ভিত্তি করে এই মামলাটাকে ডিসমিসড করলেন। তিনি কি বললেন, তিনি বললেন এই যে মামলাটা ওপরে যেটা বলা হলো আলী হোসেন মন্ডল অ্যান্ড আদার্স, এই যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট বা অবজারভেশনটা দেওয়া হয়েছে 29 প্যারাগ্রাফে, সেখানে বিচারপতি বলছেন যে নো ফার্দার স্কোপ টু প্রসিড ফার্দার উইথ দিস রিট পিটিশন। তাহলে এই 2020 সালের আর এই পিটিশনের মানে 20 সালকে কেন্দ্র করে 16,500 রিক্রুটমেন্টকে কেন্দ্র করে যে পিটিশনটা করা হয়েছে রিজার্ভেশন রিলেটেড, সেই পিটিশনটাকে আর কোনোভাবেই ফার্দার সেখানে আর এন্টারটেন করা যাচ্ছে না, ফার্দার এই পিটিশনটার মধ্যে আর প্রসিড করা যাচ্ছে না, এগোনো যাচ্ছে না।
Accordingly, this writ petition WPA 1056 of 2023 stands dismissed without any order as to costs. অর্থাৎ এই জন্য এই মামলাটাকে ডিসমিসড করা হলো, খারিজ করা হলো উইদাউট এনি অর্ডার অফ কস্ট। আর্জেন্ট সার্টিফাইড ফটোকপি অফ দিস অর্ডার ইফ অ্যাপ্লাইড ফর বি সাপ্লাইড টু দ্য পার্টিস এক্সপিডিয়াসলি অন কমপ্লিয়েন্স অফ ইউজুয়াল লিগাল ফর্মালিটিস। অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়টা বিচারপতি বলতে চাইলেন যে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যেহেতু বলা হয়েছে যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, তার ফলে প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যেহেতু এই মামলাটা হয়েছে, তার পরবর্তীতে এই মামলাটাকে আর কোনোভাবে এন্টারটেন করা যাবে না এবং রিজার্ভেশন রিলেটেড যে মামলাটা সিঙ্গেল বেঞ্চে হয়েছিল সেই মামলাটাকে বিচারপতি ডিসমিসড করলেন। তাহলে রিজার্ভেশন মামলাটা কী ছিল সেটা আপনারা বুঝলেন, কেন এটাকে ডিসমিসড করা হলো সেটাও আপনারা বুঝলেন। এবারে 82 পেয়ে বা 83 পেয়ে বা 89 পেয়ে যারা টেট পাস করেছেন প্রাইমারিতে, তারা কি জেনারেল ক্যাটাগরিতে আসতে পারবেন? একদমই পারবেন। এটা কিন্তু রুলসে রয়েছে, অর্থাৎ প্রাইমারি 2016 সালের যে রুলস, সেই রুলস অনুযায়ী যদি আপনি টেট 82 পেয়েই পাস করেন বা 83 পেয়েই করেন, যখন প্রাইমারি রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ টেট পাস তো আলাদা একটা বিষয় এবং প্রাইমারি রিক্রুটমেন্ট একটা আলাদা বিষয়, তখন কিন্তু আপনি যদি কম্বাইন্ড যে মেরিট লিস্টটা তৈরি হবে সেই লিস্টের যে কাট অফ, যেটা জেনারেল কাট অফ, সেই জেনারেল কাট অফের ঊর্ধ্বে যদি আপনি পান, যতই আপনি 82তে টেট পাস করুন না কেন, তাহলে আপনি কিন্তু জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সিতে সিলেক্ট হতে পারবেন। এমনটা কিন্তু 2020 সালেও হয়েছে, এমনটা কিন্তু 2022 সালেও প্রাইমারি রিক্রুটমেন্টেও করা হয়েছে এবং আশা করি আগামী দিনেও এটা করা হবে। এবং সিঙ্গেল বেঞ্চে এই যে রিজার্ভেশন রিলেটেড মামলা, এটাকে যেহেতু আর এন্টারটেন করা হলো না, তার জন্য আগামী দিন প্রাইমারি বোর্ড এটাতে কিন্তু আর কোনো বাধা পাবে বলে আমার মনে হচ্ছে না। তো দেখা যাক কী হয়। তো তার ফলে যারা 82 পেয়ে টেট পাস করেছেন বা যারা 89 পেয়ে টেট পাস করেছেন প্রাইমারিতে, তারা কিন্তু যদি মেরিট লিস্টে জেনারেল ক্যাটাগরির যে কাট অফ, সেই কাট অফ যদি কোয়ালিফাই, মানে কাট অফের বেশি যদি পান, ধরুন টেটের ওয়েটেজ, একাডেমিক স্কোর, ইন্টারভিউ সব কিছু মিলিয়ে যদি আপনাদের কম্বাইন্ড স্কোর জেনারেলের যে কাট অফ, সেই কাট অফের ঊর্ধ্বে হয়, তাহলে কিন্তু আপনি যতই 82তে টেট পাস করুন না কেন, আপনি কিন্তু ইউআর ক্যাটাগরির মধ্যে ঢুকে যেতে পারবেন। এমনটাই কিন্তু প্রভিশন, এবং এই বিষয়টাকে নিয়ে কিন্তু মামলা হয়েছিল এবং এই মামলাটাকে খারিজ করে দেওয়া হলো। কেন খারিজ করা হলো না, তো 2020 সালের যে প্যানেলের ভিত্তিতে মামলাটা করা হয়েছিল, সেই প্যানেলটি যেহেতু এক্সপায়ার করে গেছে, তার ফলে আর বিচারপতি এই মামলাটি শুনলেন না এবং সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে যে এই ক্ষেত্রে আর কোনো রিলিফ দেওয়া যাবে না, তার ফলে বিচারপতি কোনো রিলিফ পিটিশনারদেরকে দিলেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।